মাতারবাড়ির এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট গ্যাস সংকটে গাজীপুর ও নারায়ণগঞ্জের শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শিল্প মালিকদের দাবি, শুধু কারখানা বন্ধই নয়, ভবিষ্যৎ অনিশ্চয়তায় নতুন করে অর্ডার দেওয়াও প্রায় বন্ধ করে দিচ্ছে বিদেশি ক্রেতারা। সংকট আর এক সপ্তাহের বেশি স্থায়ী হলে পোশাক রপ্তানি খাতে $1.5 বিলিয়ন পর্যন্ত ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। সেলিম মালিকের রিপোর্ট। গত 21 জুলাই মাতারবাড়ি এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির পর জাতীয় গ্রিডে প্রতিদিন গ্যাসের সরবরাহ ঘাটতি 45 কোটি ঘনফুট। এতে গ্যাসের চাপ কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছে শিল্প খাত। বিশেষ করে রপ্তানি বাণিজ্যের লাইফলাইন তৈরি পোশাক শিল্প পড়েছে চরম সংকটে। দিনের বেলায় গ্যাস না পাওয়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। 10 দিন ধরে 24 ঘন্টায় টোটালি বন্ধ। এখন এই বন্ধ থাকার কারণে আমার কাপড় ডাইং হচ্ছে না, কাটিং সময় মতো হচ্ছে না, সুইংয়ের সময় মতো মাল যাচ্ছে না, শিপমেন্ট আমরা সময় মতো করতে পারতেছি না। শিল্প মালিকদের দাবি, কারখানা বন্ধের আশঙ্কার মধ্যে বিদেশি ক্রয়াদেশ বাতিলের বড় ঝুঁকি তৈরি হয়েছে। বায়ারদের আস্থা কমে যাচ্ছে। যে বায়ার বাংলাদেশের উপর নির্ভরশীল, সে চাইলেই কালকে সকালে আর একটা জায়গা তৈরি করতে পারবে না যে এখানে 1 মিলিয়ন পিসেস দিয়ে দিবে, কিন্তু এখান থেকে যদি 200,000 পিসের কমায় সেটা আমাদের জন্য ক্ষতি। বায়াররা আমাদেরকে এই ব্যাপারে যে অর্ডার প্লেসিংটা বন্ধ করেছে এবং তারা বলছে যে তোমরা তোমাদের গ্যাস সংকট যেটাই সমাধান না হওয়া পর্যন্ত তুমি তো আমার শিপমেন্ট করতে পারবে না, তাহলে অর্ডার প্লেস করে কি করবো। তাদের আশঙ্কা, চলমান গ্যাস সংকট আরও কয়েকদিন স্থায়ী হলে পোশাক রপ্তানি খাতে ক্ষতির পরিমাণ $1.5 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এই মাসে যদি 20-22 দিন যে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, তাতে অন্তত মিনিমাম $1.5 বিলিয়ন মতো রপ্তানি ব্যাহত হবে। ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে তাহলে অন্য সোর্সে যে গ্যাসগুলো দেওয়া হচ্ছে সেখান থেকে ডাইভার্ট করে এখানে দিয়ে যাবে। প্রথমে আমি বলবো ফার্টিলাইজার কথা, ফার্টিলাইজার ইম্পোর্ট করবেন। ফার্টিলাইজার ভেরি 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 ইম্পর্টেন্ট, কিন্তু আপনার অপশন আছে, আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, দেশে গ্যাসের সংকট কাটাতে আমদানি নির্ভরতা কমিয়ে নতুন কূপ অনুসন্ধান, খনন ও উত্তোলনের দিকে সরকারকে মনোযোগ দিতে হবে। অনশোরে আমাদের এক্সপ্লোরেশন চলছে নতুন নতুন ভালো ভালো জায়গায়, ওইটার থেকে আমরা সাফল্য এক্সপেক্ট করতে পারি। আর অফশোরে আমাদের এক্সপ্লোরেশন আরম্ভ হবে, ওইটার অবশ্য সময় লাগবে 5 বছরের উপরে, বাট এইটা হলে আমরা 1-2 বছরের মধ্যে এই অনশোরে ল্যান্ডে যদি পাই আমরা করতে পারি। পাশাপাশি যে কোনো দুর্ঘটনায় গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে জ্বালানি মজুদ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। অনেক জায়গা আছে যেখানে রিজার্ভারটা খালি হয়ে গেছে, হ্যাঁ, সেই খালি রিজার্ভারে আমরা গ্যাস ভরে রাখতে পারি কিংবা কোনো। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট যেন দীর্ঘস্থায়ী দুর্ভোগের রূপ নিয়েছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। একই সঙ্গে বাসাবাড়িতে গ্যাসের কম চাপের কারণে ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। সংকট আর ভোগান্তির চিত্র তুলে ধরছেন আবির আহমেদ। মধ্যরাত থেকেই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন চালকেরা। কেউ কেউ গাড়িতেই ঘুমিয়ে পড়ছেন। 8 থেকে 10 ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। কখন মিলবে তারও নেই নিশ্চয়তা। সংকটের কারণে কোথাও সীমিত পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে, আবার কোথাও সরবরাহই বন্ধ। কালকে রাতকে লইছি 60 টাকা হয়েছে, এক ক্যাব লই আছি, আর গ্যাস নাই। 3-4 ঘন্টা পরে 50 টাকা 60 টাকার গ্যাস পাওয়া যায়। 1 ঘন্টা গাড়ি চলে আবার বসে থাকি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না পেলে পরিস্থিতি দ্রুত উন্নতিরও সম্ভাবনা দেখছেন না তারা। বর্তমান যে সিজন চলতেছে আমাদের করার কিছু নাই, কারণ লাইনে গ্যাস নাই। লাইনে গ্যাস থাকলে সেটা আমরা গ্যাস দিব। আধা ঘন্টা চালাইলে আমাদের প্রেশার 70-এ নেমে যায়, যার কারণে আধা ঘন্টা চালানোর পরে আবার 3 ঘন্টা প্রেশার উঠাইতে হয়। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। দিনের বিভিন্ন সময়ে চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্না করতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। নিত্যদিনের স্বাভাবিক কাজও ব্যাহত হচ্ছে এই সংকটে। অপেক্ষা করতেছি গ্যাসের লাগা, গ্যাস আসেনি, এখনো আসেনি, বাচ্চার লইয়া রান্তাছে। গ্যাসটা আসে আপনার মনে করেন 2টা 2:30টার পরে, তাও বেশি না, সীমিত আসে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের কাছে ৯ দফা প্রস্তাব তুলে ধরেছে জামাত ইসলামী। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের নিয়োগ বাতিলে জোর দিয়েছে দলটি। সকালে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে কমিশনের সাথে বৈঠকে এসব প্রস্তাব দেয়। শিউলি রায়ের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াত ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির নেতারা জানান ৩০ জুন জমা দেওয়া ৭ প্রস্তাবের সঙ্গে নতুন ২টি দফা যোগ করে ৯টি সুপারিশ নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হয়েছে। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ৪টি বিষয়। দলটির অভিযোগ, নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে, তা না হলে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন হয় ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে এমপিভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার সুপারিশও বিরোধিতা করে দলটি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পোস্টধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখা এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার উপর বিধিনিষেধ আরোপ করেছে জামাত। যে ব্যক্তি রাজনৈতিক দলের কোনো পোর্টফোলিও, কোনো পোস্ট হোল্ড করবেন, তিনি যদি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা অবস্থায় কোনো নির্বাচনে অংশ নেন, দ্যাট ইজ অন কাইন্ড অফ ইলেকশন পলিটিক্স, দ্যাট ইজ অন কাইন্ড অফ পলিটিক্স। তো কথা হচ্ছে রাজনীতির নিষিদ্ধ থাকলে ব্যক্তি যেহেতু রাজনীতি করে, ব্যক্তির নির্বাচন করাটাও একটা রাজনীতি। ফলে পদ পদবীধারী নিষিদ্ধ দলের কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকেও অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে। জামাত জানায়, সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কিনা তা আইনি বিষয়। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি হবিগঞ্জে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মিয়া। সেলিম, যেমনটি বলছিলাম, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিকেলে তো এনসিপি ও ছাত্রদল কর্মসূচি দিয়েছে, কি অবস্থা দেখছেন সেখানে? হবিগঞ্জে এখন পর্যন্ত ১৪৪ ধারা জারি অব্যাহত রয়েছে। সকাল থেকেই আমরা হবিগঞ্জের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করছি এবং দেখছি যে হবিগঞ্জের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে ছাত্র দলের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল ১৪৪ ধারা জারি করার পরে, সেটি ছাত্র দলের পক্ষ থেকে আমরা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আইনের, প্রশাসনের যে আইন জারি করেছে সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা তাদের কর্মসূচি মাঠে নামছেন না। তবে তারা বলছেন যেটা, যে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয় তাহলে তারা সেটি প্রতিহত করার চেষ্টা করবেন। এদিকে এনসিপির ৩টার দিকে হবিগঞ্জ শহরে আসার কথা ছিল, তবে এখন পর্যন্ত তারা সর্বশেষ তথ্য যেটি আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত তারা আসার পথেই রয়েছেন। ৩টার পরে আসলে বোঝা যাবে যে হবিগঞ্জে প্রবেশ করতে পারেন কিনা। তো এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে কিছুটা উত্তপ্ত বিরাজ করছে, মুড়ে মুড়ে পুলিশ মোতায়েন রয়েছে। তো যদি হবিগঞ্জ ৩টার দিকে যে কর্মসূচি রয়েছে সেটি যদি অব্যাহত থাকে, তখন আসলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হবে বলে আশা করছেন স্থানীয়রা। তো এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জের সর্বশেষ। জানছিলাম হবিগঞ্জে ১৪৪ ধারা জারির খবর। সরকার বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে রাজধানীর একটি হোটেলে ইউএস বাংলার নতুন বোয়িং বিমান অন্তর্ভুক্তি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়ন এবং বগুড়ায় একটি পাইলট প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় 2,40,00,000 যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। প্রতিমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 14টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হচ্ছে, যার ফলে বিমান চলাচল আরও গতিশীল হবে। মাদকাসক্ত ও অন্য অপরাধে বন্দীদের জন্য চালু হচ্ছে বিশেষায়িত বিশেষ 4টি কারাগার। বন্দীদের সমাজের মূলধারায় ফেরাতে কারিগরি ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ এবং খাবারের মান উন্নয়ন ও নারী ও শিশুদের জন্য বিশেষ সুবিধা চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। গড়ে তোলা হচ্ছে ক্যাশলেস কারা ব্যবস্থা, চালু হচ্ছে ডিজিটাল ই প্রিজন সার্ভিস ও ই প্রিজন ম্যানেজমেন্ট সিস্টেম সহ বন্দী সংশোধন কল্যাণধর্মী নানা পদক্ষেপ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীরা নিজেরাই তৈরি করছেন সাবান। এতে একদিকে যেমন কর্মসংস্থান হচ্ছে, তেমনি নিজেদের তৈরি সাবান দিয়ে চাহিদা মিটছে কারা কর্তৃপক্ষের। অন্যদিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আগে বন্দীরা দৈনিক গড়ে 10 থেকে 12,000 রুটি বানাতেন। এখন অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হচ্ছে রুটি। এভাবে বন্দীদের সমাজের মূলধারায় ফেরাতে কারিগরি ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদানের কর্মসূচি নিয়েছে কারা কর্তৃপক্ষ। দেশের 75টি কারাগারে 2029 নারীসহ 45,186 বন্দী ধারণ ক্ষমতার বিপরীতে 3,537 জন নারীসহ বন্দী রয়েছেন প্রায় দ্বিগুণ 93,761 জন। তার উপর ডিভিশনপ্রাপ্ত ভিআইপি বন্দীদের নানা আবদারে রীতিমতো অতিষ্ঠ কারা কর্তৃপক্ষ। যেখানে আগে আমার 100 জন লোক কাজ করতো, এখন 5 জন লোক কিন্তু এই কাজটা করতে পারছে এবং এটা ঘন্টায় প্রায় 1200 থেকে 1500 রুটি আমাদেরকে ডেলিভার করছে। আমাদের সেকেন্ড মেশিনটাও ঢাকা কারাগারে চলে আসবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে, এবং আসলে আমি আশা করি যে পুরো ঢাকা সেন্ট্রাল জেলে একটা কোয়ালিটি রুটি আমরা তাদেরকে দিতে পারবো। কারাগারে বর্তমানে 76 নারীসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি রয়েছেন 2577 জন। উল্লেখ করার মতো তথ্য হচ্ছে, স্বাধীনতার পর কোনো নারী কয়েদির এখন পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। এছাড়া 306 জন নারীসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন 6472 জন। আর কোনো অপরাধ না করেই নিষ্পাপ 158 মেয়ে শিশুসহ 323 শিশু রয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। এর বাইরে প্রায় 10,000-এর মতো বন্দীর কোনো স্বজন কখনোই খোঁজ নেয়নি। এখন তাদের দাবি হচ্ছে যদি ভিডিও কলে কথা বলা যেত। আরেক আবদার পাই যে খাওয়া দাওয়ার বিষয়, যদি বাসার খাবার একটু দেওয়া যেত। আবার ইন্টারেস্টিং চাহিদা আছে, কেউ অনেকে চাহিদা দিচ্ছেন ফুটবল খেলায় আমাকে ফুটবল খেলতে পারমিশন দেওয়া হোক। আবদারগুলো মেটানো অনেক কঠিন। অনেকে কোম্পানি হাই অফিসিয়াল আছেন, এমডি চেয়ারম্যানরা আছেন, উনি যদি চান যে উনি একটা বোর্ড মিটিং অথবা যাকে ওনার অফিসিয়ালদের সাথে যদি একটা মিটিং করেন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাজারে এলো দেশের জনপ্রিয় ব্র্যান্ড পোলারের আরও 2টি প্রিমিয়াম স্বাদের আইসক্রিম। নতুন 2টি ভ্যারিয়েন্টের মধ্যে একটি দুবাই স্টাইলে রোবাস্তো পিস্তা কুনাফা এবং অন্যটি প্রিমিয়াম টাব চকলেট ফিনেস্তা। রাজধানীর গুলশানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভ্যারিয়েন্ট 2টির উদ্বোধন করা হয়। এ সময় পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় জানানো হয়, বিশ্বব্যাপী জনপ্রিয় দুবাই চকলেট ট্রেন্ডের রোবাস্তো পিস্তা কুনাফা চকলেট কোটিংয়ের আবরণে তৈরি, যা ভোক্তাদের নতুন প্রিমিয়াম স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। বরেন্দ্র অঞ্চলে সেচ সুবিধার সম্প্রসারণে 12,000 কোটি টাকার 2টি প্রকল্প গ্রহণ করেছে সরকার। কাজ শুরুর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এমনটা জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল এবং মাইলস্টোন ট্রাজেডিতে বোন হারানোর শিক্ষার্থী তাহসিন। হাসান মাহমুদের রিপোর্ট। পানির স্তর নেমে যাওয়া, খরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বড় চ্যালেঞ্জে দেশের বরেন্দ্র অঞ্চল। সেচ সুবিধা সম্প্রসারণ, টেকসই পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনপদে জীবনমান উন্নয়নে সচিবালয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি দল। কৃষকদের দাবি অনুযায়ী বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি বড়দের জন্য
অর্থ যে সংকট রয়েছে সেগুলো মিটিয়ে দিবেন। দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছে প্রায় 2,000 কোটি টাকা এবং আরেকটি সমন্বিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলে 16 জেলার বরেন্দ্র অঞ্চলের 16 জেলার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল, যাতে উঠে আসে শিল্প খাতে গ্যাস সংকট সহ বিভিন্ন বিষয়। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে এবং আমি বিশ্বাস করি উনি একটা সুরাহা করবেন, কিন্তু আমাদের অনেক কিছু আমাদের অনুকূলে নেই। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় বোন হারানো শিক্ষার্থী তাহসিন। নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোন সেট তাহসিনকে এ সময় উপহার দেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে জানাতে এখন যাচ্ছি হবিগঞ্জে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মিয়া। সেলিম, 144 ধারা উপেক্ষা করে এনসিপি নেতাদের কর্মসূচি পালনের কি খবর আপনার কাছে আছে, আমাদের জানাবেন। হবিগঞ্জে আজ এনসিপি এবং ছাত্রদলের কর্মসূচিকে ঘিরে দিনব্যাপী একটি উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি হবিগঞ্জের হবিগঞ্জ সার্কিট হাউস এলাকায়। এখানে বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্রদলের কর্মীরা এখানে বেশ উপস্থিতি দেখা যাচ্ছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীরও বেশ উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। তবে আমরা এখন যেটি জানতে পেরেছি যে 3টার সময় এনসিপি নেতৃবৃন্দ হবিগঞ্জ আসার কথা ছিল, তবে হবিগঞ্জের প্রবেশদ্বার এটাকে মুসাই নামক এলাকায় এখানে পুলিশের বাধার মুখে এনসিপি নেতৃবৃন্দরা এখানে আটকে যান। এখন পর্যন্ত ওইখানেই পুলিশ এবং এনসিপি নেতৃবৃন্দের মধ্যে বাকবিতণ্ডা চলছে। তারা হবিগঞ্জে প্রবেশ করার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়ে দিচ্ছে যাতে হবিগঞ্জে প্রবেশ করতে না পারেন। তো এখন পর্যন্ত হবিগঞ্জের পরিস্থিতি অনেকটাই উত্তেজনাপূর্ণ বিরাজ করছে। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হবিগঞ্জের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বেশ উত্তেজনার মধ্যে রয়েছেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে জানছিলাম হবিগঞ্জের খবর। সীমান্ত দিয়ে ভারতে পালানোর পথে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধরা পড়েছেন আরও 4 সহযোগী। ডেভিডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডেভিডের অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার ভোরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ও তার 4 সহযোগীকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর পুলিশ। এর আগে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল ডেভিড ইমনের এক সহযোগীকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফের অভিযান চালানো হয়। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্দেহে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ন্যাক্কারজনক হামলার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান। মানববন্ধন শেষে 5 দফা দাবি আদায়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিকাও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে।
45 দিন খনন ও 15 দিন ডিএসটি টেস্ট শেষে জানা যাবে মজুতকৃত গ্যাসের পরিমাণ। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল থেকে পুরো দমে চলছে খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। এর আগে দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড এই নতুন কূপটির প্রাথমিক খনন কাজের সূচনা করে। বাপেক্স সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে প্রায় 1550 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে 3টি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে আসম আব্দুর রব কলেজের পূর্ব পাশে পানির লাইন স্থাপনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটি খুঁড়তেই মর্টার শেল বস্তুগুলো দেখতে পায় তারা। এক পর্যায়ে তারা উপরে তুলে ছবি ওঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে চিহ্নিত করে তা নিরাপদে সরিয়ে নিয়েছে। বস্তুগুলো জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। চট্টগ্রামে খাবারে মেয়াদ উত্তীর্ণ উপকরণ সহ অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, দুপুরে নগরীর দামপাড়া এলাকায় হান্ডি রেস্টুরেন্টে মেয়াদ উত্তীর্ণ মশলা ব্যবহার, খাবারের সুপে তেলাপোকার বাচ্চা পাওয়া এবং অপরিচ্ছন্ন রান্নাঘরে পরিবেশের অভিযোগে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এর আগেও একই অনিয়মের দায়ে রেস্টুরেন্টটিকে জরিমানা করা হয়েছিল। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে পাহাড়ের বিহারে বিহারে আজ উৎসবের আমেজ। যথাযথ ধর্মীয় মর্যাদায় উৎসবের আমেজে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় বিহারে বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করা হচ্ছে। ভোর থেকে বৌদ্ধ সম্প্রদায়ের নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে বিহারে বিহারে সমবেত হতে শুরু করেন। সমবেত পুণ্যার্থীরা নিজেদের মঙ্গল কামনায় মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। আজ বাঘ দিবস। দিবসটি উপলক্ষে মোংলার মিঠাখালী বাজারে সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও স্লোগানে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা, পশুর রিভার ওয়াটার কিপার, বাদাবন সংঘ এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের আয়োজনে বাঘ দিবসের এ কর্মসূচি পালিত হয়। পরে বিকেলে মিঠাখালী মাঠে সুন্দরবন ও বাঘ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে বাঘ মহড়া এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক ঐতিহ্যের স্মারক সুন্দরবনের প্রধান অলংকার বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষা করতে না পারলে বাঘকে রক্ষা করা যাবে না। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে দেশজুড়ে সরকার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। সকালে বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে পূবালী ব্যাংক পিএলসি। এ কর্মসূচির আওতায় বরগুনা সদর উপজেলার ক্রোক খালপাড়ে মোট 1400 ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বরগুনার তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক তসলিমা আক্তার, পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হল রাফি স্মৃতি আর্ট কম্পিটিশনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। নগরীর একটি কমিউনিটি সেন্টারে 27তম রাফি স্মৃতি আর্ট কম্পিটিশন আয়োজন করে রোটারি ক্লাব অফ ইসলামাবাদ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশ নেন। এবারের প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ শিকাগোর ইনস্টিটিউট অফ ফাইন আর্টসের সহযোগী অধ্যাপক হায়দারি আন্দালুসিয়া। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে তাদের সৃজনশীলতা, কল্পনা ও শিল্প ভাবনা তুলে ধরে। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে
বাংলাদেশ ভারত সম্পর্ক আরও এগিয়ে নেবার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বার্থের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়া হবে এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ ও বিদ্যমান সহযোগিতা জোরদারে উভয় পক্ষ একমত। এদিকে ব্রিক্স শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে ভারত। কোন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো সাম গেম নয়। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনোই সেটা করব না। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। এটা কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। Of course, from our side, I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward to that. বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন স্থানে পুলিশি বাধা উপেক্ষা করে হবিগঞ্জে রওনা হয়েছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। সঙ্গে আছে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মৌলভীবাজারের SM উমেদ আলী ও হবিগঞ্জ প্রতিনিধি সেলিম মিয়ার পাঠানো তথ্য ছবিতে ওয়ালিউল্লাহ ওলের ডেস্ক রিপোর্ট। ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চাকন্যা ভাস্কর্যের সামনে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। একটা গাড়ি নিয়ে 5 জন যাব, আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে? গাড়ি থেকে নেমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। তবে ১৪৪ ধারার মধ্যে পুলিশ এনসিপি নেতাদের হবিগঞ্জে যেতে নিষেধ করেন। অপরদিকে এনসিপি নেতারাও পুলিশের বাধা তুলে নেয়ার কথা বলছেন। আমরা দেখতে চাই আসলে যে বিএনপি সরকার এবং প্রশাসন তারা আমাদেরকে কিভাবে দমন পীড়ন করতে চায়, কিভাবে আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করতে চায়, এটা আমরাও দেখতে চাই। আমরা মনে করি সরকার এবং প্রশাসন মিলে পরিকল্পনা করে এটা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আছি এবং থাকবো, কিন্তু ছিল যদি শান্তিপ্রিয় হবিগঞ্জটাকে অশান্ত করার কেউ চেষ্টা করে, এইটার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে ছিল, আছে, থাকবে। পরে তারা পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জ জেলার সীমানায় ঢুকে প্রায় ৮ কিলোমিটার এগিয়ে গেলে কামাইছড়া এলাকায় বাধা দেয় পুলিশ। এ সময় ট্রাক ও ট্রাক্টর দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়। এনসিপি নেতৃবৃন্দ রাস্তায় বসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই প্রতিবাদ করেন। আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজন আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না। মঙ্গলবার কর্মসূচি থেকে ফেরার পথে বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ছাত্রদল ও এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলায় মোতায়েন করা হয়েছে ৩ প্লাটুন বিজিবি। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার, তবে রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে রাজধানীর তেজগাঁয়ে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং ক্লাব আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন মির্জা ফখরুল। বলেন, প্রধানমন্ত্রী 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করেন। বলেন, তরুণরাই ফ্যাসিবাদকে তাড়িয়ে অসম্ভবকে সম্ভব করেছে। তাই দেশে নানা সংকট ও সীমাবদ্ধতা থাকলেও তরুণরা শিক্ষায় জ্ঞানে দক্ষ হয়ে উঠলে পথ হারাবে না বাংলাদেশ। অনেক চ্যালেঞ্জ, এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে যে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সবকিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু একই সঙ্গে আমরা অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি। আশাবাদী উঠেছি এই জন্যে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে হটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশান এলাকা থেকে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে সকালে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন লতিফ সিদ্দিকী। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হেফাজতে ইসলামের সমাবেশে 61 জনকে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। লতিফ সিদ্দিকী সহ পলাতক 31 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। স্বাস্থ্য খাতে অপ্রয়োজনীয় কেনাকাটা ও সরকারি অর্থ অপচয় করে জনগণকে সেবা বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকার প্রয়োজনীয় জনবল ছাড়াই জনগণের অর্থ অপচয় করেছে। রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। জানান, পছন্দের ঠিকাদারদের কাজ দিতে অনেক কর্মকর্তা অপ্রয়োজনীয় শর্ত দেন, যা নিয়ন্ত্রণ করা জরুরি। সবার জন্য কম খরচে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, শিগগিরই প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে কম খরচে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিওথেরাপির মেশিন কেনা হয়েছে। একটা পড়ে আছে ফরিদপুরে, একটা পড়ে আছে খুলনায়। যেই 2টা হাসপাতালের জন্য আনছিল, দে হ্যাভ নো ব্যাংকার। ওই মেশিন লাগাইতে রেডিও ব্যাংকার লাগে। ব্যাংকার নেই, কিনেছে কেন? টু আর্ন এ মার্জিন অফ টাকা 6 crores পার মেশিন। স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যারা উঠে পড়ে লেগেছে তাদেরকে রাজপথে উপযুক্ত জবাব দেবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বাড়ি বাবুর 6ষ্ঠ মৃত্যুবার্ষিক স্মরণ সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। দলের নেতাকর্মীদের উপর দীর্ঘ 17 বছর নানা নির্যাতন নিপীড়ন হয়েছে জানিয়ে ডক্টর জাহিদ বলেন, বিএনপি ষড়যন্ত্রের শিকার হলেও বারবার ঘুরে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেন, একটি দল বিএনপি সরকার দায়িত্ব নেবার প্রথম দিন থেকে ষড়যন্ত্র করে চলেছে। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না। 2026-এর বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে কুপিয়ে হত্যার মামলায় অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব 2। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জানানো হয়, লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক সহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় 32টি মামলা রয়েছে। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ইসলামী ব্যাংকে এসালম গ্রুপের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে বিব্রত বোধ করেছে হাইকোর্ট। পরে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে মামলা সংক্রান্ত নথি।
সকালে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চে মামলার শুনানির দিন ধার্য ছিল। ইসলামী ব্যাংকের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েও কোনো একক গ্রুপ 10% বেশি শেয়ার নিতে পারে না। তবে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে এস আলম গ্রুপ নামে বেনামে 80% বেশি শেয়ার কিনেছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা না নেয়ায় আদালতে রিট করার কথা জানান এই আইনজীবী। আজ অধিকতর শুনানির জন্য দিনটি ধার্য থাকলেও বেঞ্চের একজন বিচারপতি বিব্রত বোধ করায় তা পরবর্তী পদক্ষেপের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। মেহেদী হাসান মিরাজের জায়গায় ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। বিসিবির সভাপতি তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির সভার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তামিম। এদিকে টি-20 ও ওয়ানডে দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন তাওহিদ হৃদয়। 2025 সালের 12 জুন নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে অধিনায়ক হন মিরাজ। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে তার নেতৃত্বে বিদেশের মাটিতে 13টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র 2টি। সম্প্রতি মাঠের পারফরম্যান্সও সুবিধা করতে পারছেন না মিরাজ।